বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা এসএসসি 2025 সালের ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞানের সৃজনশীল অংশের সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, এখানে তোমাদের 8টা প্রশ্ন থাকবে। তো 8টা প্রশ্নে 2 ঘন্টা 35 মিনিট দেওয়া হবে টাইম। এখানে 1 নম্বর যে প্রশ্নটা, একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পেছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। আচ্ছা, তো এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। 4টা প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, পিচ কাকে বলে? পিচ কি? দেখো, পিচ হচ্ছে স্ক্রুগজের টুপি। স্ক্রুগজের টুপি একবার সম্পূর্ণ ঘোরালে স্ক্রুটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ ঘটে বা যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে তাকে স্ক্রুগজের পিচ বলা হয়। এরপরে খ নম্বর প্রশ্ন, দোলন গতি একটি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি। দেখো, দোলন গতি হলো এমন একটি গতি যেখানে কোনো বস্তুর গতি নির্দিষ্ট সময় পর পর একইভাবে পুনরাবৃত্তি ঘটে। এই যে পুনরাবৃত্তির ধর্ম থাকার কারণে দোলন গতিকে একটা পর্যাবৃত্ত গতি বলা হয়। তো উদাহরণ হচ্ছে দোলনার গতি, তারপরে ষলদোলকের গতি, এগুলো সব পর্যাবৃত্ত গতির উদাহরণ। এরপরে দেখো, গ নম্বর প্রশ্ন, যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ একই হবে? এখন কার দুটির বেগ একই হবে, দেখো, দ্বিতীয় যে কারটা ছিল সেটা তো সমবেগে অতিক্রম করেছে, তাই না? সমবেগে যাচ্ছিল 63 কিলোমিটার পার আওয়ার। তো দ্বিতীয় গাড়িটার বেগ তো পরিবর্তন হবে না, কিন্তু প্রথম গাড়িটা স্থির অবস্থান থেকে সমতরণে যাচ্ছিল, তার মানে তার বেগটা পরিবর্তন হবে, বাড়বে কমবে এরকম। এখন দ্বিতীয় যে বাসটা মানে ট্রাক ছিল, কারটা ছিল, তার যে বেগ কত? 63 কিলোমিটার পার আওয়ার। কত সময় পরে এই প্রথম কারটারও বেগ 63 কিলোমিটার পার আওয়ার হবে, এটা আমাদের বের করতে হবে। তো দেখো, আমরা এভাবে বের করতে পারি। প্রথম যে কারটা ছিল, প্রথম কারের আদি বেগ কত? 0, কারণ কি স্থির অবস্থায় ছিল। দেখো, যদি কোনো বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে দেখো স্থির অবস্থান রয়েছে, তাহলে তার আদি বেগ কত হবে? 0। তো এইখানে প্রথম যে কারটা ছিল তার আদি বেগ কত? 0। কেন? কারণ সেটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। এবং এর যে ত্বরণ, দেখো ত্বরণের মান দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এইটা 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে ত্বরণ। এখন বেগ কত হবে? বেগটা হতে হবে এই যে কত হবে দেখি, বেগ v1 সমান, আমরা যে সূত্রটা জানি, e1 প্লাস হচ্ছে at। এখন ইউ তো 0, আদি বেগ 0, প্রথম কারের আদি বেগ 0, আর এর মান তো এটাই যে 2.5t, তাহলে এখানে 2.5t হলো। দ্বিতীয় যে কারটা ছিল তার সেটা তো সমবেগে যাচ্ছিল, বেগটা কত ছিল? 63 কিলোমিটার পার আওয়ার। এই দেখো 63 কিলোমিটার পার আওয়ার, এই যে 63 কিলোমিটার পার আওয়ার আছে। কিলোমিটার পার আওয়ার থাকলে সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ করতে হয়। তো দেখো, 63 কে 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ করা হলো, তাহলে এটার মান কত হবে? দেখো, 63 গুণ হচ্ছে 1000, এই যে 1000 যা হবে সেটাকে আবার 3600 দ্বারা ভাগ করলাম, এই যে 3600, এর মানটা কত আসে? 17.5, এই 17.5 মিটার পার সেকেন্ড। এখন বেগ যেহেতু সমান, মানে এখানে v1 এবং v2 টা সমান হবে, প্রথম কারের যে বেগ এবং শেষ কারের বেগ এটা সমান হবে, মানে দ্বিতীয় কারের যে বেগ এটা সমান হবে, ঠিক আছে? তো এখানে আমরা প্রথম কারের যে বেগটা সূত্রের সাহায্যে বের করেছি, কত? 2.5t। 2.5t সমান, এটার মান হবে এইটার সমান, এই যে এটা। তাহলে এখান থেকে t সমান কত হবে? যেহেতু দেখো এই 2.5t এটার সাথে 2.5t আছে, মানে গুণ অবস্থায় আছে, t রাখলে আর 2.5 টা তো এর সাথে গুণ আছে, তো ভাগ হয়ে গেল, যে পাশে যে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে 17.5 কে 2.5 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত হয়? 7 আসে, 7। তার মানে 7 সেকেন্ড পরে যাত্রা শুরু, 7 সেকেন্ড পরে দুই কারের বেগ সমান হবে, মানে প্রথম কারের শেষ বেগ কত হবে? 17.5 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় কারের বেগ তো আর পরিবর্তন হবে না, তাই না? দ্বিতীয় কার তো সমবেগে যাচ্ছিল, তো সমবেগে গেলে সেটার বেগ তো পরিবর্তন হয় না, এটা সমান হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে আমাদের ঘ নাম্বারটা করতে হবে, লাস্টেরটা।
এই যে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করতে পারবে কিনা, মানে দুইটা তো যাচ্ছে তাই না, যাচ্ছে যাচ্ছে এরকম ভাবে, মানে তারা একবারে বেশি মানে দুইবার বা তিনবার তারা একজন আরেকজনকে অতিক্রম করতে পারবে কিনা। এটার জন্য মূলত আমাদের সময় বের করতে হবে। ঠিক আছে, দেখো এভাবে প্রথম কারের যে দূরত্ব, প্রথম কারের ক্ষেত্রে দূরত্ব কত হবে, মানে সে কতটুকু পথ অতিক্রম করবে। আমরা যে সূত্রটা জানি এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্রটা জানি। এখন এই যে প্রথম কার স্থির অবস্থায় ছিল, ইউ এর মান কত, শূন্য, টির মান যাই হোক না কেন হাফ ইন্টু এর মান কত, এর মান 2.5, টির মান তো আমরা বের করব, তাহলে এটা তো শূন্য হয়ে যায়, শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে সেটা শূন্য হয়ে যায়। তাহলে এখানে থাকে কত, যে 2.5, তাকে যে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে 1.25 আসে টি স্কোয়ার। তো এইটাই এখানে লেখা হয়েছে, দেখছো এই যে এটা, এই সংক্ষেপে। ওকে, আশা করি এটা বোঝা গেল। এরপরে দ্বিতীয় যে কারটা ছিল, দ্বিতীয় কারের ক্ষেত্রে দ্বিতীয় কারটা তো সমবেগে যাচ্ছে, সমবেগে গেলে, সমবেগে যদি অতিক্রম করে তাহলে কত হয়, এর সমান ভিটি, সমবেগে অতিক্রম করলে কত হয়, এর সমান ভিটি হয়। কিন্তু এখানে আবার বলছে যে দ্বিতীয় কারটা প্রথম কারে 50 মিটার পিছনে ছিল, এই যে প্রথম কারে কত ছিল পিছনে, 50 মিটার পিছনে ছিল। এই জন্য দেখো ওই ভিটি থেকে 50 বিয়োগ করে দিলাম। ঠিক আছে, এই যে তাহলে এখানে ভিটির মান কত, ভির মান হচ্ছে 17.5 ইন্টু টি। ঠিক আছে, 17.5 কোথায় পাওয়া গেল, এই যে এর আগে আমরা গ নাম্বার যেটা করছিলাম, এই যে এটা মানে ওই যে সমবেগটা দেওয়া আছে ওটাকে মিটার পার সেকেন্ড নিয়ে গেলাম, এই মানটা এখানে লেখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এর মাইনাস 50। এখন অতিক্রম করার শর্ত হচ্ছে দুইটার দূরত্ব সমান হবে, তার মানে x1 সমান x2 হবে। x1 এর মান এই যে এটা 1 পয়েন্ট, এই যে এটা আছে x1 তাই না, ওই যে 1.25 টি স্কয়ার, আর এইটার মানে x2 এর মান যেটা ছিল যেটা 17.5 টি মাইনাস হচ্ছে 50, এটা বসিয়ে দিলাম। এখন এই যে এই সমীকরণের ডান পাশে যারা আছে সবাইকে বাম পাশে নিয়ে যাব। দেখো এখানে 17.5 টি আছে, এটাকে যদি ডান পাশ থেকে বাম পাশ নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এই যে মাইনাস 50 আছে এটাকেও ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে এই যেটা। এখন এটাকে সমাধান করতে হবে, ঠিক আছে, যে কোনো ভাবে। তো সমাধান যদি আমরা করি, দেখো এটাকে সমাধান করতে হবে, ঠিক আছে, এই যেটাকে। তো সমাধান আমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারো, আবার সরাসরি তুমি এই সূত্রটা দিয়ে করতে পারো। দেখো একটা সূত্র আছে আমরা জানি হায়ার ম্যাথে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি সমান 0। এটা যদি হয় তাহলে এখান থেকে এইচ সমান কত হয়, এক্স সমান সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac ভাগ আছে 2a, এটা হচ্ছে সূত্র। এখন দেখো এই সমীকরণের ক্ষেত্রে এই যে এক্স স্কোয়ারের পরিবর্তে টি স্কোয়ার আছে, এখন এই যে এক্স স্কোয়ারের সহগ কত 1.25, এটাই হচ্ছে কত এর মান। আচ্ছা বির মান কত হবে, বির মান হবে টির সহগ যেটা হবে, এখানে আছে -17.5 আর সি হচ্ছে কত 50। ওই দেখো এই যে সমীকরণটা, এই যে এখানে যে সূত্রটা আর কি, ওই এক্স এর জায়গায় এখানে কত আছে, টি আছে। আর দেখো এটা হচ্ছে এ মাইনাস বি এই যে মাইনাস বির মান, তাই না, এর মান কত, তো মাইনাস বির মান হচ্ছে দেখো এখানে আছে মাইনাস বি, সূত্রে হচ্ছে মাইনাস বি আছে, আর শুধু বির মান হচ্ছে এই যে এটা, ওই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এখানে এটা প্লাস হয়ে যাবে, দেখছো এখানে এর জন্য মাইনাস, এটা নাই মাইনাসটা নাই। তারপর দেখো এখানে প্লাস মাইনাস আছে, এই যে দেওয়া হলো। তো সূত্র ভিতরে আছে এ বি স্কোয়ার, এই যে বির মান যেটা ওটাকে স্কোয়ার করে দিলাম, মাইনাস 4a এটা আছে এ আর এটা আছে সি, 4ac ভাগ আছে 2a, এই যেটা। এখন এটাকে আমরা হিসাব করব, রুটের ভিতরে যেগুলো আছে এটাকে যদি আমরা হিসাব করি, দেখো এই যে এরকম রুটের ভিতরে কত আছে, এই যে 17.5 এর স্কোয়ার, তাই না, মাইনাস 4 ইন্টু এ এর মান কত 1.25 গুণ হচ্ছে এই যে সি, গুণ করলে কত হয়, দেখো এই যে 7.5, এই যে 7.5 আসে, দেখছো এই লাস্টে এটা। আর এর আগে তো এটা প্লাস মাইনাস আছে, তো একটা প্লাস নেব একটা মাইনাস নেব। যেমন একটা প্লাস যদি নিই তাহলে টি1 পাবো, মানে দুইটা সময় পাবো এখানে আমরা। তো এখানে প্লাস নিয়ে একটা পাবো, মাইনাস নিয়ে পাবো। দেখো মাইনাস নিলাম প্রথমে, এই যে মাইনাস নিলে মানটা আসে কত 4 সেকেন্ড। কিভাবে, এই যে দেখো এখানে এই যে যা আছে, এই যে এখানে 17.5 বিয়োগ
7.5 ভাগ হচ্ছে 2.5, মান কত 4। আবার এখানে মাইনাসের জায়গায় প্লাস ইউজ করলে 10 আসবে উত্তর। আচ্ছা, আমরা চাইলে এই যে সমীকরণটা মানে এইটা না করে ক্যালকুলেটর দিয়ে এতখানি না করে আমরা সরাসরি মানটা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। দেখো, এর জন্য প্রথমে ক্যালকুলেটর নিবা, নেওয়ার পরে শিফট চাপবা, তারপরে মুট চাপবা। শিফট চাপা লাগবে না, সরাসরি মুট চাপবা। মুট চাপার পরে এই যে 5 নম্বর দেখছো, 5 নম্বর আবার দেখো শিফট চাপ মুট চাপলাম, পরে 5 নম্বর যে সমীকরণটা যে ইয়াটা আছে 5 নম্বরটা চাপতে, ওখানে ইকিউএন আছে তাই না, ইকিউএন চাপলাম। আবার দেখো এই যে মুট চাপলাম, তারপরে 5 নম্বরটা চাপবো, তারপরে এরকম আসবে সমীকরণ। 3 নম্বর যেটা আছে 3 নম্বর চাপতে হবে। 3 নম্বর চাপার পর দেখো এ বি সি আসছে, এ মানে যে এর মানটা বসায় দাও, এই যে এ মানে এটা, বি মানে এটা, সি মানে এটা, তাই না। তো এর মানে এ মানে হচ্ছে এই যে টি স্কয়ারের পাশে যেটা থাকবে ওটা হচ্ছে এর মান 1.25, মান বসায় একবার সমান চিহ্ন ছাপবা। তারপর হচ্ছে বির মান মানে টির সাথে যেটা থাকবে ওটা হচ্ছে বির মান, মাইনাস কত 17.5 সমান চিহ্ন থাকবে। তারপর হচ্ছে সির মান হচ্ছে বাংটা যেটা থাকবে এটা আছে 50 আছে, যেটা সমান চিহ্ন চাপলাম। এরপরে একবার সমান চাপলে একটা মান চলে আসবে, দেখো 10 সেকেন্ড, এই যে 10 সেকেন্ড দেখছো। দ্বিতীয়বার আবার চাপা, এই যে 4 সেকেন্ড চলে আসবে। এইভাবে আমরা এইটা না করেও আমরা এইভাবে মানটা বের করতে পারি। তুমি এখানে লিখে দিবা যে ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করা হলো, এইটুকু তারপর লিখবে এরকম। তো এইভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। তাহলে দেখো মানে হচ্ছে বাস দুইটা ওই কার দুইটা ও দুজনকে একের অধিকবার কি করতে পারবে, অতিক্রম করতে পারবে। সেটা কতবার পারবে, 2 বার পারবে, 2 বার। একটা আছে 4 সেকেন্ড, আছে 10 সেকেন্ড। এরপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। দেখো দুইটা কার, হ্যাঁ দুইটা গাড়ি বা যাই হোক না কেন, দুইটা বস্তু, একটা বস্তু হচ্ছে এ আর একটা বস্তু হচ্ছে বি। তো এ বস্তু এবং বি বস্তু একই দিকে যাচ্ছে, হ্যাঁ আদিবেগ দেওয়া আছে। এ বস্তুর আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর বি বস্তুর আদিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন বস্তুদের ভর দেওয়া আছে, এম1 এর মান 12 কেজি আর এম2 এর মান হচ্ছে 8 কেজি। বস্তুদের মধ্যে সংঘর্ষ ঘটে, সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে একত্রিত ভাবে চলা শুরু করবে, মানে সংঘর্ষের পরে একটা আরেকটার ভিতরে ঢুকে তারপরে যা আসা করে, মানে মিলিত ভাবে যা আসা করে, মানে চলতে থাকে। আচ্ছা, এখন প্রথম প্রশ্নটা ক নম্বর বলছে জড়তা কাকে বলা হয়, জড়তা কাকে বলা হয়। তো প্রথম প্রশ্ন, জড়তা কাকে বলা হয়। দেখো জড়তা কাকে বলা হয়, জড়তা হলো একটি বস্তুর সেই ধর্ম যা তার গতির পরিবর্তন বা স্থির অবস্থা বজায় রাখতে বাধা দেয়। সহজ ভাষা যদি বলি, কোনো বস্তু তার বর্তমান অবস্থায় থাকতে চায়, এই প্রবণতাকেই জড়তা বলা হয়। মানে কোনো বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছা বা প্রবণতা, এটাকে বলা হয় জড়তা। এরপরে খ নম্বর প্রশ্ন দেখো, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। প্রয়োজনীয় মানে কি, প্রয়োজনীয় মানে এটা আমাদের জন্য দরকার, আর উপদ্রব মানে যেটা হচ্ছে আমার জন্য একটা কি, এটা হচ্ছে আমার জন্য বিরক্তিকর একটা অবস্থা, ঠিক আছে, মানে যেটা আমার ক্ষতি করে। তাহলে দেখো প্রয়োজনীয় আবার উপদ্রব, মানে আমি এটাকে ছাড়তেও পারতেছি না আবার ধরেও রাখতে পারতেছি না, বিষয়টা এরকম হয়েছে। ঘর্ষণ বস্তুর চলাকে কি করে, বাধা দেয়, তাই এটি উপদ্রব মনে হয়। তবে ঘর্ষণের কারণে আমরা চলাচল করতে পারি, বস্তু মানে ধরতে পারি, গাড়ি থামাতে পারি। অর্থাৎ ঘর্ষণ আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ সফল করতে সাহায্য করে। সুতরাং ঘর্ষণ একটা প্রয়োজনীয় উপদ্রব। দেখো ঘর্ষণ যদি না থাকতো তাহলে আমরা মনে করো মাটির উপরে হোক বা কোনো কিছুর উপর দাঁড়িয়ে থাকতে পারতাম না, বা আমরা চলাচল করতে পারতাম না, ঠিক আছে, আমরা স্লিপ করে পড়ে যেতাম। আবার ঘর্ষণের কারণে আমরা অনেক জোরে যাওয়া আসা করতে পারতেছি না, মানে এটা আমাদের গতিকে বাধা সৃষ্টি করতেছে। দরকার আবার এটা আমাদের ক্ষতিও করতেছে, মানে একটা কিরকম একটা অবস্থা, তাই না, আমি এটাকে ছাড়তেও পারতেছি না আবার ধরতেও পারতেছি না, এরকম কখনো কখনো পজিশন চলে আসে। তারপরে গ নাম্বার, সংঘর্ষের পর বস্তুদের মিলিত বেগ নির্ণয় করতে হবে। তো নির্ণয় করতে হলে আমাদের প্রথমে দেখতে হবে কি কি দেওয়া আছে। দেখো এখানে এ বস্তুর ভর দেওয়া আছে এমন, এই বস্তুর আদিবেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এ দেখো 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, আর এটার ভরও দেওয়া আছে এবং আদিবেগ দেওয়া আছে। বি বস্তুর ভর দেওয়া আছে, এই বস্তুটার আদিবেগ দেওয়া আছে, যেটা লিখলাম, ঠিক আছে, ভর আদিবেগ। এখন এ ও বি একই দিকে চলছে, তাই
দুটোর বেগই ধনাত্মক হবে। দেখো দুইজন কিন্তু একই দিকে চলতেছে, যদি একজন আরেকজনের বিপরীত দিকে, মনে করে এ যাচ্ছে এদিকে, বি যদি এদিকে আসো, তখন আমরা যে কোনো একটাকে ধনাত্মক ধরলে আরেকটাকে ঋণাত্মক ধরতে হতো, কিন্তু এখানে একই দিকে যাচ্ছে, তো এর জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই দুটাকে ধনাত্মক ধরতে হবে। দেখো এখানে এই যে ধনাত্মক ধরা হয়েছে, ঠিক আছে। এখন ভরবেগের যে সূত্রটা ছিল, ভরবেগ সংরক্ষণশীলতার যে সূত্র, সেটা হচ্ছে m1 u1 যোগ m2 u2। হ্যাঁ, এই যে এইভাবে। তো এখানে ভি সমান আমরা চাইলে এইভাবে লিখতে পারি, m1 u1 যোগ কত, m2 u2 ভাগ হচ্ছে m1 যোগ m2, এভাবে লিখতে পারি। এখন দেখো m1 এর মান হচ্ছে 12 গুণ হচ্ছে 10, আচ্ছা, যোগ m2 এর মান কত, 8 গুণ হচ্ছে কত, এটার মান দেখো 5, এটা 5 দেওয়া আছে, 5 ভাগ হচ্ছে 12 যোগ কত, 5। এইভাবে আমরা এই মানটা বের করে ফেলতে পারি। দেখো এইভাবে একবার বসে ক্যালকুলেটর দিয়ে, ক্যালকুলেটর যদি তোমার ওইরকম মুডে নিয়ে গেছিল, তাই না, নরমাল মুডে কিভাবে আনবা, শিফট এটা চাপে, মানে সরাসরি মুড চাপা, 1 নম্বর চাপা, হয়ে যাবে, শেষ। এখন দেখো উপরে আছে, ব্র্যাকেট দিলাম, 12 গুণ হচ্ছে 10, ব্র্যাকেট ক্লোজ করলাম, যোগ 8 গুণ হচ্ছে 5, এরপর নিচেরটা 12 যোগ হচ্ছে 5, এই যে মাশাআল্লাহ, দেখো মিলে গেল, 9.4117, এরকম 9. এটাকে আমরা চাইলে 8 লিখতে পারি, ঠিক আছে, এটাকে প্রায় 8 লিখতে পারি। তাহলে সংঘর্ষের পর বস্তুদের মিলিত বেগ হবে কত, 8। এই যে মানটা 9.4, তো এরকম, বা ওইখানে আর একটু বেশি আসতে পারে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি। আশা করি তোমরা এটা একদম ক্লিয়ার হয়েছে, তাই না, মাশাআল্লাহ। এরপরে দেখো বলছে যে পরের প্রশ্নটা, এই যেটা, বা তোমার যেটা আসবে উত্তর সেটাও লিখতে পারো। গ নাম্বারটা দেখো, ঘ নাম্বার লাস্টেরটা, বস্তুটি সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা। আচ্ছা, স্থিতিস্থাপক সংঘর্ষ কখন হয়? স্থিতিস্থাপক সংঘর্ষ হয় যদি বস্তুদ্বয় যে এরা সংঘর্ষে লিপ্ত হলো, সংঘর্ষ ঘটার আগে, মানে একজন আরেকজনের সাথে বাড়ি খাওয়ার আগে তাদের মোট গতিশক্তি আর বাড়ি খাওয়ার পরে মোট গতিশক্তি যদি সমান হয়, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, আর না হলে সমান হবে, সংঘর্ষ হবে না, মানে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। তো যেগুলো দেওয়া আছে, যেমন বস্তুর ভর দেওয়া আছে m1 12 কেজি, হ্যাঁ, আদিবেগ দেওয়া আছে 10 কেজি 10 মিটার পার সেকেন্ড, বি বস্তুর ভর দেওয়া আছে 8 কেজি, আদিবেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, এ ও বি একই দিকে চলছে, অর্থাৎ u1 এবং u2 ধনাত্মক ধরা হয়েছে। হ্যাঁ, তো বস্তুদ্বয়ের মিলিত বেগ কত হবে, ভি সমান 8 মিটার পার সেকেন্ড। এটা তো আমরা গ থেকে পেয়েছি, যে এখান থেকে, ঠিক আছে, ওইটাই ধরা হলো এই জায়গা। ওকে, এখন দেখো এইভাবে আমরা করব। সংঘর্ষের পূর্বে, মানে সংঘর্ষ যখন ঘটি নাই, তখন বস্তু দুটার মোট গতিশক্তি কত। তো প্রথম বস্তুর মোট গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তাহলে আদিবেগটা ছিল u1, এর জন্য u1 এর স্কোয়ার। দ্বিতীয় বস্তুটাও হাফ m2 u2 এর স্কোয়ার। এখন হাফ m1 u1 বসালাম, হাফ m2 u2 বসিয়ে দিলাম। পুরাটা মনে করে এটা হিসাব করলে, এই পুরাটা হিসাব করলে কত আসবে, 600, আর এই পুরাটা হিসাব করলাম 100 আসলো, তাহলে 700 জুল হলো। এবং সংঘর্ষের পরে কত হবে, হাফ m1 m2 v স্কোয়ার। তো এখানে হাফ বসালাম, m1 এর মান, m2, আর v এর মান তো 8 পেলাম গ থেকে, হিসাব করলাম কত আসলো, এখানে আছে 800, কত 640। দেখো এইখানে e1 আর e2 এটা কি সমান হয়েছে, সমান হয়নি। সমান যেহেতু হয়নি, এজন্য এটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলা যাবে না। যদি সমান হতো তাহলে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হতো। তাহলে এটা কি হবে না, স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না, হবে না, ঠিক আছে। এরকম লাস্টে এতটুকু লিখবা, বলবা যেহেতু e1 এবং e2 সমান না, তাই এরা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি লোহার বলের আয়তন 26.8 সেন্টিমিটার কিউব। এই যে তোমাদের কোশ্চেন একটু ভুল ছিল, তোমাদের কোশ্চেনে দেওয়া ছিল 668 সেন্টিমিটার কিউব, কিন্তু এটা আসলে ভুল, এখানে পয়েন্ট আসবে একটা, হ্যাঁ, 26 হবে। তারপরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিলে বলটির আয়তন হবে 27.0 সেন্টিমিটার কিউব। এই মুহূর্তে বলটিকে কি করা হলো, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির মধ্যে ফেলে দেওয়া হলো। পানি এবং বলের ভর যথাক্রমে 2 কেজি এবং 200 গ্রাম, ঠিক আছে। তো পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে, লোহার আপেক্ষিক তাপ দেওয়া আছে। হ্যাঁ, এখন প্রথম ক নম্বর প্রশ্ন, আপেক্ষিক তাপ কাকে বলা হয়। আপেক্ষিক তাপ হচ্ছে যে পরিমাণ তাপ 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে পারে বা করতে প্রয়োজন হয়, তাকে
উক্ত পদার্থের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট বলা হয়। মনে করো 1 কেজি পানি নিছো তুমি, এটাকে তাপ দিছো, তাপ দিতে দিতে যখন এই তাপমাত্রা 1 ডিগ্রি বাড়বে, কতটুকু তাপ তুমি দিছো ওটাকে বলা হয় আপেক্ষিক তাপ। তারপরে প্রশ্ন খ নম্বর, বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কেন? বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় বিদ্যুৎ প্রবাহের সময় অতি প্রবাহ মানে অনেক বেশি শর্ট সার্কিটের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সার্কিট বিচ্ছিন্ন করার জন্য। এটি আগুন লাগা বা যন্ত্রপাতি ক্ষতির ঝুঁকি কমায় এবং নিরাপত্তা নিশ্চিত করে, এজন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো এটা, যে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করতে হবে। তো লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করার জন্য লোহার বল যেটা আছে, যেমন লোহার বলের আয়তন আগে ছিল 26.8, তারপর তাপমাত্রা বাড়ানোর পরে 27 হয়েছে। ঠিক আছে, তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করা হয়েছে? 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে। তাই এইগুলোই এখন লিখবো, যেমন আদি আয়তন কত? 26.8, শেষ আয়তন হবে 27। আদি আয়তন ছিল T1 27 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন শেষ আয়তন কত হয়েছে? 100 ডিগ্রি সেলসিয়াস। এখন এদের মধ্যে পার্থক্য কত? পার্থক্য মানে দুইটাকে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে 70 কেলভিন আসে। ডিগ্রি সেলসিয়াসও যা হবে 70 মানে কেলভিনও তাই হবে। ঠিক আছে, এখন আমাদের আয়তন প্রসারণ সহগ যেটা সূত্র V2 মাইনাস V1 ভাগ আছে V1 ইন্টু ডেল্টা টি। এখন এই যে V2 এর মান আছে 27, V1 এর মান আছে এটা, V1 এর মান এবং ডেল্টা টি অর্থাৎ দুইটার মধ্যে তাপমাত্রার পার্থক্য কতটুকু হলো? 70। এইগুলো হিসাব করবো, হিসাব করলে মান হবে এটা, এটাকে বলা আয়তন প্রসারণ সহগ। এটা কি হয়? আয়তন প্রসারণ সহগ। এখন দৈর্ঘ্য প্রসারণ সহগ কত হবে? দৈর্ঘ্য প্রসারণ সহগ আছে আয়তন প্রসারণ সহগ যেটা, ওটাকে 3 দ্বারা ভাগ করতে হবে, মানটা হবে এই যে এটা। ঠিক আছে, এই যে এটা, এত হলো মান। আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়েছে। আমাদের এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে বলা আছে, কিন্তু সূত্র থেকে আমরা সরাসরি দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে পারি না, এজন্য আমাদের আয়তন প্রসারণ সহগ বের করে তারপর দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করলাম। এরপরে প্রশ্নটা ঘ নম্বর, যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত? ক্যালরিমিতির মূলনীতির সাহায্যে বিশ্লেষণ করতে হবে। তো এখন ধরলাম আমরা যে চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে টি। এখন দেওয়া আছে লোহার বলের ক্ষেত্রে এম দেওয়া আছে, ভর দেওয়া আছে 0.2 কেজি, তাই না? এই যে লোহার বল, এই যে লোহার বল কত কেজি দেওয়া আছে? এই যে 200 গ্রাম দেওয়া আছে। তো 200 গ্রামকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে কেজিতে কনভার্ট হয়ে যাবে। তারপরে এর স্পেসিফিক যে হিট দেওয়া আছে 450, দেখো 450 দেওয়া আছে, দেখছো? লোহার এই যে আপেক্ষিক তাপ দেওয়া আছে 450 দিলাম, এবং টি2 তাপমাত্রা কত দেওয়া আছে? 100 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে 273 যোগ করবো, সাথে যোগ করলে এই যে 373.15 কেলভিন চলে আসলো। মূলত যোগ করবো হচ্ছে 373.15 যোগ করে দেবো, তাহলে এই মানটা আসবে, এই যে আসলো মান। এরপরে আমরা লোহা তাপ বর্জন করবে, বর্জিত তাপ কত হবে? কিউ সমান ms ডেল্টা টি। তো এম এর মান বসালাম, এস এর মান বসালাম, টির মান বসিয়ে দিলাম, এই যে টি2 এর মান। তো টি1 তো হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। এখন এই 3টা গুণ করব, এই দুইটা গুণ করে তাকে আবার এটার সাথে গুণ করব, তাহলে মান হয় এত। এরপরে এটার সাথে গুণ করে এটির সাথে গুণ করব, 90টি আসলো। এখন দেওয়া পানি, এই যে এখানে পানি তো তাপ গ্রহণ করবে, তাই না? পানির ভর দেওয়া আছে 2 কেজি, তারপরে স্পেসিফিক হিট দেওয়া আছে 4200 জুল পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন, আর হচ্ছে টি1 দেওয়া আছে কত? 50 ডিগ্রি সেলসিয়াস। এটাকে 273.15 যোগ করলে এই যে 323.15 আসে কেলভিন। এখন এটা তো তাপ গ্রহণ করবে, তাহলে গৃহীত তাপ সমান ms ডেল্টা টি। মিশ্রণের তাপ এই ক্ষেত্রে বেশি থাকবে টি1 এর চেয়ে। এখানে মান বসায় এই দুটাকে গুণ করব, গুণ করে এত হলো মাইনাস এত হবে, যেভাবে। এখন তাপের সমতা অনুযায়ী গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এই দুটা তাপ সমান হবে। তাহলে গৃহীত তাপ আছে এটা, বর্জিত তাপ আছে এটা। এখন এই যে মানটা এখানে বসালাম, আর এই যে মাইনাস এত আসে না, ওটাকে ডান পাশ থেকে বাম পাশে আসলাম, তাহলে প্লাস হয়ে গেল এই যে। আর এখানে কত? এই যে এত আসে, এই মানটা এই মানের সাথে আবার 90 যোগ করে দিতে হবে, কারণ 90 হচ্ছে বাম পাশে, মাইনাস আছে, এটাকে ডান পাশে আসলাম, প্লাস হয়ে গেল, তাহলে যোগ করলে এত হলো। এখন টি1 কত হবে? টি1 হবে এইটাকে এই মানটা দ্বারা ভাগ করলাম, তাহলে কত হলো দেখো, এই যে 323.68 কেলভিন। তো যদি এটাকে সেলসিয়াসে নিতে চাই তাহলে 273, এটাকে
0.15 বিয়োগ করে দিতে হবে, তাহলে কত হলো 50.53 ডিগ্রি সেলসিয়াস। আশা করি এটাতেও ক্লিয়ার হয়েছে তোমরা। এরপরে 4 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে। দেখুন 4 নম্বর যে উদ্দীপকটা আছে দেওয়া, এইরকম দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে কাজ ক্ষমতা থেকে আসছে এই প্রশ্নটা। এইখানে তোমাদের যেটা দিয়ে দিয়েছে পিকিউ সমান কিউআর সমান আর এস সমান এসটি সমান টিও, মানে সবগুলোর মান সমান এবং বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ছে। প্রথম প্রশ্ন ক নাম্বার, কর্মদক্ষতা কাকে বলা হয়? দেখো কর্মদক্ষতা বলতে যন্ত্র হতে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেওয়া হয় তার অনুপাতকে বোঝায়। একে সাধারণত শতকরা হিসেবে প্রকাশ করা হয়ে থাকে। এরপরে খ নম্বর প্রশ্ন, শক্তির সংরক্ষণশীলতার নীতি ব্যাখ্যা করো। দেখো, শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। যেমন বস্তুকে উপরে নিক্ষেপ করলে গতিশক্তি বিভব শক্তিতে কি করে, রূপ নেয়, এবং নিচে পড়লে বিভব শক্তি আবার গতিশক্তিতে রূপান্তরিত হয়। অতএব শক্তির রূপ বদলে যায়, পরিমাণ বদলায় না। ঠিক আছে, এরকম মানে সব সময় শক্তির মানটা সেম থাকে, শুধু রূপ বদলায়। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত বস্তুটি কত সময় পরে ভূমি স্পর্শ করে, মানে নিচে পড়ে যাবে। যে বস্তুটা আছে পি বিন্দুতে ছিল, এখান থেকে কত সময় পরে ও বিন্দুতে আসবে, এটা আছে প্রশ্ন। এখন বস্তুটার উচ্চতা দেওয়া আছে কত, টোটাল হচ্ছে 100, এই যে 100 মিটার, এই যেটা দেওয়া আছে 100 মিটার। তারপরে আদিবেগ কত, 0, মানে স্থির অবস্থা থেকে ফেলে দেওয়া হবে। অভিকর্ষ ত্বরণ তো মুখস্থ, এটা 9.8। আর ভূমি স্পর্শ করার সময়টা এটা বের করতে হবে। তো আমরা জানি এই সমান কত, ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এখন এটার মান তো 0, 0 0 বসালাম, আর এইচ এর মান হচ্ছে 100, জি এর মান বসিয়ে দিলাম এত, টি এর মান তো আর বের করা লাগবে। তো এই যে 9 কত আছে, 9.8 কে 2 দিয়ে ভাগ করলে 4.9 আসে টি স্কয়ার। এখন টি স্কয়ার সমান কি লিখতে পারি, টি স্কয়ার সমান 100 ভাগ আছে কত 4.9, বা টি সমান কত হবে, টি সমান ওই পাশে রুট হয়ে যাবে, 100 ভাগ আছে 4.9, মান কত আসে, এই যে 20.41। ঠিক আছে, এটাকে রুট করলে 4.52 সেকেন্ড আসে, তার মানে 4.52 এত সেকেন্ড পরে ভূমি স্পর্শ করতে পারবে। লাস্টে ঘ নম্বর প্রশ্ন দেখো, আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কি? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তোমার মতামত দেখাইতে হবে। মানে আর বিন্দুতে, এই যে আছে আর বিন্দু আর টি বিন্দু, এখানে মোট শক্তির পরিমাণ সেম আসে কিনা, মোট যান্ত্রিক শক্তি। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। দেখো এখানে তো পি ও সমান 100 মিটার, দেখো পি থেকে ও পর্যন্ত, এই যে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, হ্যাঁ এই যে জায়গা থেকে, এই যে পি থেকে শুরু করে এই যে ও পর্যন্ত, এই পর্যন্ত কত 100 মিটার। এই যে তাই লেখা হলো পি ও সমান কত 100, আর পি কিউ সমান আর এস সমান আর এস সমান কত, এস টি সমান কত, টি ও সমান হচ্ছে 20। প্রত্যেকটা 20 করে হবে, কেন? কারণ দেখো এখানে কয়টা ভাগ আছে, দেখো তো ভাগ আছে 1টা 2টা 3টা 4টা 5টা ভাগ আছে। তো 5 ভাগ করি, 5 ভাগ করলে প্রত্যেক ভাগ কত হয়, 20 মিটার করে হয়, মানে প্রত্যেকটা 20 মার্ক করে হবে, 20 মিটার করে হবে। এখন পি আর, দেখো পি আর কেন বের করব, আমাদের পি বিন্দুতে এখানে বলছে যে আর বিন্দুতে, এই যে আর বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি বের করতে হবে। তো পি আর সমান কত, 40 হলো। আবার ও আর মানে কত, নিচ থেকে কত, ও থেকে আর পর্যন্ত টোটাল তো 100, সেখান থেকে 40 বিয়োগ করলে কত হয়, 60 হয়। এই মানটা আমাদের লাগবে। আবার পিটি সমান কত, ওপি মাইনাস টিও, তার মানে এখানে আছে 80 মিটার হলো। আচ্ছা, এখন বস্তুর ভর দেওয়া আছে 10 কেজি, আদিবেগ তো 0, এটার মান। আর বিন্দুতে মোট শক্তি কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো আর বিন্দুতে আমাদের বিভব শক্তি বের করতে হবে, গতিশক্তিও বের করতে হবে। তো বিভব শক্তি দেখো, এই যে এটা বিভব শক্তি হচ্ছে mgh এর মান কত, মানে ভূমি থেকে কত উপরে আছে আর বিন্দুটা, এই যে এখানে 20 20 20, তার মানে 40 মিটার উপরে আছে, এই যে 40 মিটার, আমি 40 গুণ করলাম, তাহলে এখানে বিভব শক্তির মান এত হলো। তাহলে গতিশক্তি বের করতে হবে। বস্তুটা তো উপরে ছিল, তাই না? বস্তুটা ছিল পি বিন্দুতে, পি বিন্দু থেকে আসলো হচ্ছে আর বিন্দুতে, কয় মিটার আসলো, 40 মিটার নিচে নেমে আসলো। তাহলে এখানে বেগটা বের করে নেব, ভি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2gh, 0 এই 2 ইনটু জি ইনটু এইচ এর মান 40। তাহলে এখানে ভি রুট ভির মান কত, 28 হলো। ওইটা আমরা এখন বসাবো, মানে এখানে গতিশক্তি কত, হাফ এম ভি স্কয়ার, হাফ ইনটু এম ইনটু ভি স্কয়ার, মানটা আসলো এত। এই দুইটাকে আমরা এখন যোগ করে দেব, মানে মোট শক্তি বের করার জন্য যোগ করলাম, 98 জুল আসলো। এখন টি বিন্দুতে মোট শক্তি বের করব, দেখে সেম আসে কিনা। এই টি বিন্দু ভূমি থেকে মাত্র 20 মিটার উপরে রয়েছে এটা। ঠিক আছে, তাহলে দেখো বিভব শক্তি কত হবে, mg ইনটু উচ্চতা
তো এত হলো। আবার বেগ কত হবে, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s। এখন দেখো এখানে 80 কেন দেওয়া হলো, 80 হচ্ছে বস্তুটা ছিল পি বিন্দুতে, পি বিন্দু থেকে পি পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, 80 মিটার। এই যে 80 মিটারটা এইখানেই লেখা হলো। এই যে এখানে এখান থেকে আমরা ভির মান বের করলাম, ভির মান বের করে হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ার করে দিলাম, এত হলো, মানটা আসলে এত। এখন মোট শক্তি কত যোগ করব, এই যে 98 জুল হলো। তার মানে আর এবং টি উভয় বিন্দুতেই মোট শক্তির পরিমাণ সেম আসতেছে। তার মানে শক্তির সংরক্ষণশীলতার নীতি পরিলক্ষিত হবে, মানে শক্তির সংরক্ষণশীলতার যে নীতিটা এটা মেনে চলবে, মেনে চলছে, খুবই ভালো কথা। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে তরঙ্গ শব্দের ওই অধ্যায় থেকে আসছে, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে যেটা দেওয়া আছে, এ থেকে শুরু করে ডি পর্যন্ত 3 মিটার দূরত্ব দেওয়া আছে। তো এখানে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই পর্যন্ত আছে একটা, এই পর্যন্ত আছে দুইটা, এই পর্যন্ত আছে তিনটা। দেখো 3টা তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে 3 মিটার, অর্থাৎ একটা তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে, 1 মিটার হবে। ঠিক আছে, এটুকু মনে রাখলাম। আচ্ছা, এবং এ থেকে সি তে পৌঁছাতে সময় লাগছে কত, 0.2 সেকেন্ড, এ থেকে সি পর্যন্ত। এই যে এ থেকে সি পর্যন্ত যাইতে, তার মানে 2টা তরঙ্গ দৈর্ঘ্য, এখানে 2টা পর্যায়কালের মান দেওয়া আছে কত, 2টা পর্যায়কাল, মানে 2t সমান দেওয়া আছে 0.2, অর্থাৎ টি সমান কত হবে, 0.1 সেকেন্ড হলো। তার মানে এক পর্যায়কালের মান হচ্ছে এটা, এবং তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে কত, 1 মিটার। এই চিত্র থেকে আমরা প্রাথমিকভাবে এতটুকু তথ্য জানতে পারলাম। এখন গ নম্বর প্রশ্ন দেখো, মানে ক নম্বর প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যান্ত্রিক তরঙ্গ কাকে বলা হয়। যান্ত্রিক তরঙ্গ হচ্ছে, দেখো এই যে কঠিন তরল বা গ্যাসীয় মাধ্যমে যে তরঙ্গের উদ্ভব হয় তা যান্ত্রিক তরঙ্গ, যেমন পানির তরঙ্গ, শব্দ তরঙ্গ, এগুলো হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। পরে খ নম্বর, বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল কেন। কারণ কি, বাতাসে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক √T। তাই তাপমাত্রা বাড়ালে শব্দের বেগ বাড়ে, হ্রাস করলে শব্দের বেগও হ্রাস পায়। অর্থাৎ বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর কি করে, নির্ভরশীল বা নির্ভর করে। আচ্ছা, এরপরে দেখো গ নাম্বার, তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। তো কম্পাঙ্ক নির্ণয় করব, দেখো এখানে এ থেকে সি তে পৌঁছাতে সময় লাগে 0.25 সেকেন্ড। 25 এটা দেওয়া আছে, দেখো তাই না, 25 আছে, 25 না, মূলত এখানে 5 না, 2 সেকেন্ড, 0.2 সেকেন্ড। অর্থাৎ 0.2 সেকেন্ডে দুইটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়, তাই না। দুইটা পূর্ণ কম্পন করে দেখো তো, এই দেখো 0.2 সেকেন্ডে কি করলো, দুইটা কম্পন তৈরি হলো। এ দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা, আর এই পর্যন্ত আর একটা, দুইটা কম্পন সম্পন্ন হয়, দেখছো। তাই 0.2 সেকেন্ডে দুইটি কম্পন সম্পন্ন হয়। তাহলে 1 সেকেন্ডে কয়টা পূর্ণ কম্পন সম্পন্ন হবে, 1 সেকেন্ড। তাহলে এই 0.2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলাম, তাহলে কত হলো, যে 10 হলো। তাহলে 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ কম্পন সম্পন্ন করে ওটাকেই বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্ক, তার মানে এটা 10 হার্জ হবে। একক হচ্ছে হার্জ, এই যে কম্পাঙ্কের একক কি, হার্জ। তারপরে দেখো ঘ নাম্বার, লাস্টেরটা, এটা ঘ হবে। এন বলছে কি, যে বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হবে। যা যা আছে বিস্তার এখন দ্বিগুণ করা হচ্ছে, ঠিক আছে। উদ্দীপক অনুযায়ী এ থেকে ডি পর্যন্ত 3 মিটার দেওয়া আছে, তার মানে এ বি প্লাস বিসি প্লাস সিডি সমান কত, 3 মিটার। তার মানে এখানে এক্স প্লাস 2 এরকম টোটাল তরঙ্গ দৈর্ঘ্য হলো কত, 2 মিটার হলো, তাই না। এটা দেওয়া আছে, তার মানে এখানে এক্স এর মান হবে 1 মিটার, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য আছে 1 মিটার এখানে মূলত, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য কত, 1 মিটার, ঠিক আছে। এটা বের করলাম আর কি, তরঙ্গ দৈর্ঘ্য কত হলো, 1 মিটার হলো, তাই না। এই যে হ্যাঁ, তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, এটা লেখার দরকার নেই এটা। এখন বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণ করা হলে, যদি তরঙ্গ দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করি তাহলে বেগ কিন্তু অপরিবর্তিত থাকবে, কারণ মাধ্যম তো একই, এর জন্য বেগ পরিবর্তন হবে না, ঠিক আছে। বেগ যদি পরিবর্তন না হয়, ভি ওয়ান সমান কত হবে, ভি2 হবে, তাই না। বা আমরা ভি ওয়ান সমান কি লিখতে পারি, ভি ওয়ান মানে হচ্ছে ভি1, অর্থাৎ এই দুইটা তো সেম, তাহলে এটা আলাদা আলাদা লেখার কোন দরকার নেই। আচ্ছা, তো যেহেতু এটা সেম, তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি ভি সমান আবার কত, এফ ল্যামডা, কি এফ ল্যামডা, এফ ল্যামডা, এই যে এফ ল্যামডা সমান কত হবে, এটাও এফ ল্যামডা হবে, তাই না। এরকম এফ ল্যামডা এরকম, তাহলে এখানে 1 দিলাম, এখানেও 2 দিলাম, এখানে 2 দিলাম। আমাদের কি বলছে যে কম্পাঙ্ক, তাই না, কম্পাঙ্কের মান বের করতে বলছে, যে কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হবে, মানে আগের কম্পাঙ্ক কত হবে আর পরের কম্পাঙ্কটা কত হবে, এটা বলছে। বা এখানে
আমরা দেখো f1 সমান আমি লিখতে পারি f2 যেটা আছে সেটা লিখলাম গুণ কত হবে। আচ্ছা আমরা এখান থেকে f2 টাই বের করি, দেখি f2 টাই বের করি। f2 টা কত হবে এখান থেকে, বা f2 সমান লিখতে পারি f1 ল্যামডা 1 ভাগ আছে ল্যামডা 2। এই যে f1 এর মান কত, f1 এর মান তো পেলাম আমরা 10, কোথা থেকে, গ নাম্বার মানে গ নাম্বার থেকে। ল্যামডা 1 এর মান, তো ল্যামডা 1 এর মান যা মনে করো ল্যামডা 1 এর মান হচ্ছে কত 1 না, এই যে আমরা 1 বের করেছিলাম, এটার মান হচ্ছে 1। এই যে কেবল বের করলাম এই যে x এর মান, ভাগ হচ্ছে ল্যামডা 2। ল্যামডা 2 এর মান কত, এখন দ্বিগুণ করা আছে না, তরঙ্গ দৈর্ঘ্য 2 গুণ করা আছে, 2 গুণ হচ্ছে 2, কাটাকাটি করলে কত হবে 5, তার মানে এখন হবে 5 হার্জ, মানে কম্পাঙ্ক পরিবর্তন হয়ে এখন হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে, তাই না, এরকম। তারপরে আমরা চলে যাই 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে আলোর অধ্যায় থেকে আর কি, 8ম অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তো এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, তাই না, উদ্দীপকটা আমরা একটু দেখি। এইটা তো একটা উত্তল দর্পণ আছে, উত্তল দর্পণের ফোকাস দূরত্ব অবশ্যই নেগেটিভ হবে। দেখো এখানে ওসি দূরত্ব দেওয়া আছে, ও থেকে সি, মানে এই থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় ওসিটাকে কি বলা হয় জানো, বক্রতার ব্যাসার্ধ বলা হয়, বক্রতার ব্যাসার্ধ, ঠিক আছে, বক্রতার ব্যাসার্ধ। আচ্ছা এবার ও কিউ আছে, ও থেকে কিউ পর্যন্ত দূরত্ব, মানে দর্পণের সামনে 15 সেন্টিমিটার সামনে একটা বস্তু দেওয়া আছে। এখন ক নাম্বার প্রশ্ন বলছে যে সিটি স্ক্যান যন্ত্রে কোন রশ্মি ব্যবহৃত হয়। তো সিটি স্ক্যান দেখো, সিটি স্ক্যান যন্ত্রে এক্স রে রশ্মি ব্যবহার করা হয়, এক্স রশ্মি। মরিচা কেন ঘটে, মরিচিকা, ঠিক আছে, মরিচিকা, এটা হবে কি মরিচিকা, হ্যাঁ মরিচিকা হচ্ছে সূর্যের তাপে মরুভূমির বালি এবং বালু সংলগ্ন বায়ু উত্তপ্ত হয়ে হালকা হয়ে যায়, উপরে ঠান্ডা বায়ু নিচের হালকা বায়ুর তুলনায় ঘন থাকে, আলো ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে দূরে সরে যায় এবং ক্রান্তিকোণ অতিক্রম করলে অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, এই প্রতিফলনের ফলে মরিচিকা সৃষ্টি হয়। আচ্ছা এরপর হচ্ছে গ নাম্বার, প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। তো আমাদের প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে হবে। দেখো এখানে বস্তুটার বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, আর লক্ষ্য বস্তুর দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। তো আমাদের দেখো এটা বস্তুর দূরত্ব দেওয়া আছে কত, 15 সেন্টিমিটার, আর ফোকাস দূরত্ব বের করতে হবে। ফোকাস দূরত্ব মাইনাস হয়, কারণ এটা উত্তল দর্পণে ফোকাস দূরত্ব কি হয়, নেগেটিভ হয়, তার জন্য এখানে মাইনাস ব্যবহার করা হয়েছে, দেখছো মাইনাস। কিন্তু এখানে 20টাকে 2 দিয়ে কেন ভাগ করা হলো, এখানে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 2, বক্রতার ব্যাসার্ধর অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব, তার মানে 2 দিয়ে ভাগ করে দিলে ফোকাস দূরত্ব পেয়ে যাবো -10 সেন্টিমিটার। এখন দেখো দর্পণের যে সূত্র 1/f সমান 1/v যোগ 1/u, এটার মান আমরা যদি বসাই দিই, হ্যাঁ 1/v সমান, তাহলে এখান থেকে কত আসে দেখো, 1/v সমান হচ্ছে 1/f - 1/u। তো এইগুলোর মান আমরা বসিয়ে দিলাম, বসিয়ে মানগুলো হিসাব করলাম। দেখো আমি যদি এখানে মানটা বসাই দিই কত হয়, 1/f এর মান কত, মাইনাস কত 20, 10 মাইনাস 1/u, এর মান কত 15, এই যেটা, ঠিক আছে, এই যে এরকম, এই যে -1 ভাগ কত 10, এই যে 10 বিয়োগ 1 ভাগ কত 15, এই যে 1 ভাগ 15 কত আসে, এটা সেটা ইনভার্স করলে -6 চলে আসে, দেখছো এই যেটা। তাহলে প্রতিবিম্বের দূরত্ব হবে -6 সেন্টিমিটার, অর্থাৎ দর্পণের সামনে কত 6 সেন্টিমিটারের সামনে, মানে যে পাশে প্রতিবিম্ব হবে ওই পাশে বিম্ব থাকবে, অর্থাৎ মানে বস্তুটাও থাকবে। এরপর বলছে যে উদ্দীপকে উল্লেখিত দর্পণ 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে মানে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে কিনা। মানে তুমি এখানে 10 সেন্টিমিটারের বেশি যদি বস্তুটাকে রাখো দূরে, তাহলে বিবর্ধিত অর্থাৎ ওই যে বস্তুটা দৈর্ঘ্য হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব বেশি, মানে দৈর্ঘ্য বেশি হবে কিনা, সঠিক চিত্রের মাধ্যমে এটাকে দেখাতে হবে। দেখো এখানে যেটা দেওয়া আছে, এইখানে ফোকাস দূরত্ব এফ এর মান দেওয়া আছে কত, -10 সেন্টিমিটার, এটা উত্তল দর্পণ, আর বস্তুর দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব দেওয়া আছে। আচ্ছা এখন দর্পণের যে সমীকরণ আমরা এটা ইউজ করলাম, ঠিক আছে, যদি 10 সেন্টিমিটার দেওয়া থাকে, একইভাবে গ নাম্বারে যেরকম মানটা বের করলাম এই ক্ষেত্রেও মাইনাস কত 5 সেন্টিমিটার বের করে দেখলাম। এখন এম কত, এম হচ্ছে -v/u, তো -v সূত্র আর কি, সূত্রটা আর কি মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটার মান কত আসলো 0.5। যেহেতু 10 সেন্টিমিটার সর্বনিম্ন দূরত্ব ধরা হয়েছে, অর্থাৎ বিবর্ধন এখানে কত v/u,
ইউ এর মান 10 এর চেয়ে বড় হলে এম এর মান আরো ছোট হবে, তার মানে আরো খর্বিত হবে, অর্থাৎ 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে বড় অর্থাৎ মানে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব নয়, ছোট প্রতিবিম্ব পাওয়া যাবে। ঠিক আছে, এখন এটাকে আমাদের ইয়া করতে হবে, চিত্র এঁকে দেখাইতে হবে। ঠিক আছে, রশ্মি চিত্রের মাধ্যমে এই যে এইভাবে আমরা চিত্রটা আঁকতে পারি। এখানে দেখো এটা একটা দর্পণ আছে, এখানে দর্পণের সামনে আমরা রাখলাম বস্তুটাকে, এই পি থেকে একটা মানে একদম সমান্তরালে আলোটা পড়লো, সমান্তরাল আলো পড়ে এমন ভাবে চলে যাবে মনে হচ্ছে এটা এফ বিন্দু থেকে আসতেছে এরকম। আবার দেখো ও পি থেকে এইখানে আলোক কেন্দ্র বরাবর একটা আলো পড়বে, এখানে পড়ে এমন ভাবে এটা প্রতিফলন হবে যেন ওটা থেকে মনে হচ্ছে যে আলোক কেন্দ্র থেকে আসতেছে। ঠিক আছে, এখন এই দুটাকে যদি আমরা পিছন দিকে বাড়াই, এটাকে আমরা পিছন দিকে বাড়ালাম, এই জায়গা মিলিত হলো, এখানে বাড়ালাম, এখানে মিলিত হলো, তাহলে যে পি ড্যাশ কিউ ড্যাশ এটা হচ্ছে এটার প্রতিবিম্ব। ঠিক আছে, প্রতিবিম্ব হলো সৎ মানে অসৎ, যেহেতু এখানে দেখো প্রকৃতপক্ষে তারা মিলিত হয় নাই, অসৎ হবে এবং সোজা হবে, খর্বিত হবে। ঠিক আছে, তাহলে তোমরা এই যে এগুলো লিখতে পারো যে কোন ভাবে কোন জায়গা থেকে আলো কোন ভাবে আসলো, এইভাবে বর্ণনা করার জন্য। এরপরে স্থির তড়িৎ থেকে তোমাদের জন্য যারা হচ্ছে 26 সালে পরীক্ষা দিবা তাদের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এইটা আসতে পারে এরকম প্রশ্ন। যেমন দেখো এখানে দুইটা বস্তু আছে, এই বস্তু বি বস্তু, মাঝখানে তাদের দূরত্ব দেওয়া আছে 100 সেন্টিমিটার। প্রথম প্রশ্ন, আলট্রাসোনোগ্রাফি যন্ত্রে ব্যবহৃত শব্দ তরঙ্গের কম্পাঙ্কের সীমা কত? কম্পাঙ্কের সীমা 1 মেগাহার্টজ থেকে তোমার 10 মেগাহার্টজ পর্যন্ত। খ নাম্বার, একটি বাল্বের গায়ে বাল্ব হবে। ঠিক আছে, বাল্বের গায়ে 220 ভোল্ট এবং 25 ওয়াট লেখা আছে, এর দ্বারা কি বোঝানো হয়? এখানে এত বাল্বের গায়ে এত লেখা থাকার অর্থ হচ্ছে বাতিটিতে 250 ভোল্ট বিভব পার্থক্য সংযুক্ত করলে বাতিটি সবচেয়ে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে এবং প্রত্যেক সেকেন্ডে 25 জুল হারে বৈদ্যুতিক শক্তি তাপ এবং আলোক শক্তিতে কনভার্ট হবে বা রূপান্তরিত হবে। উদ্দীপকের চার্জ দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান বের করতে হবে। মানে এটা যেটা দেওয়া আছে, দেখি এখানে কি দেওয়া আছে, এখানে Q1 এর মান দেওয়া আছে, Q2 এর মান দেওয়া আছে, আর দেওয়া আছে 1 মিটার, কে এর মান এটা তো মুখস্থ, যে মানটা কিন্তু মুখস্থ করা লাগবে। কে সমান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এখন আমরা বলে যে সূত্র F সমান K Q1 Q2 বাই R স্কয়ার, এই সূত্রটা জানি। কে এর মান এখানে বসিয়ে দিলাম, তারপরে এটা Q1 এর মান, Q2 এর মান, R এর মান বসিয়ে দিলাম। এখন এটাকে জাস্ট হিসাব করবা যেভাবে ক্যালকুলেটর দিয়ে। প্রথমে কত আছে, যে 9 × 10⁹ গুণ হচ্ছে 50 গুণ হচ্ছে 25 ভাগ হচ্ছে 1 স্কয়ার করে মানটা কত আসলে, যেটা এটাই आंसर। হ্যাঁ, তারপর দেখো লাস্টেরটা ঘ নাম্বার বলছে যে উল্লেখিত চার্জের মধ্যবর্তী স্থানে অন্য যে কোনো একটি বিন্দু সি কে +10 চার্জ স্থাপন করলে তা কোনো বল অনুভব করে না, তাহলে সি বিন্দুটির অবস্থান এ এবং বি এর মধ্যবিন্দু হবে কিনা? মধ্যবিন্দু হবে যদি সি এর মানটা কত আসে, 50 সেন্টিমিটার আসে, কিন্তু দেখতে হবে কারণ মানে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কত, 100 দেওয়া আছে। এখন মধ্যবিন্দু হলে তো এসি দূরত্ব হবে 50, অর্ধেক হবে, কিন্তু এটা হয় কিনা সেটা দেখতে হবে। এখন দেখো এইভাবে আমরা লিখবো, উল্লেখিত চার্জের মধ্যবর্তী স্থানে অন্য কোনো চার্জ স্থাপন করলে মধ্যবিন্দু হবে কিনা। ঠিক আছে, এখন এ এবং বি বিন্দুতে অবস্থিত চার্জের সমধর্মী, দুইটাই প্লাস, তাই না? ধরি এ বিন্দু থেকে x মিটার দূরত্বে এ বি রেখার উপরে সি বিন্দুতে 10 কুলম্ব চার্জ রাখা হয়েছে, যাতে এ ও বি চার্জের প্রভাব থাকবে না, বল কাজ করবে না। ঠিক আছে, এখন এখানে দেখো এ বিন্দু এটা আর বি বিন্দু হচ্ছে এটা, সি বিন্দু হচ্ছে এটা। আমি ধরলাম যে এ থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে x, তাহলে বি থেকে সি পর্যন্ত দূরত্ব টোটাল আছে 1 মিটার, 1 থেকে এটা বিয়োগ করে দিলাম, তাহলে কত 1 - x। তো আর এর মান তো 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাই না? 10 থেকে তাহলে বিয়োগ করা যায়, এটা পরে আমরা x এর বিয়োগ করে দেখব আর কি। এখানে আমরা Q1 এর মান দেওয়া আছে, Q2 এর মান মানে বি বস্তুটার যে মান, আধানের মান দেওয়া আছে, সি টার মান দেওয়া আছে কত +10, আর এর মান এ বি সমান দেওয়া আছে। আচ্ছা, এটাকে যে 100 সেন্টিমিটার না, 100 সেন্টিমিটার, এটাকে 100 দ্বারা ভাগ করেছি, তাহলে 1 মিটার, ওই 1 মিটারই কিন্তু এখানে ধরা হয়েছে, অনেকে বুঝতে পারি না এই 1 মিটার, এটা এর মান এটা, আর এসির মান তো x ধরছি, তাহলে বিসি কত হবে, 1 থেকে এই x বিয়োগ করে দিলাম, তাহলে এ এর চার্জ সি হলে সি বিন্দুতে চার্জ কত হবে দেখো,
কে কিউ1 কিউ2 ভাগ আছে কত এক্স স্কোয়ার, মানগুলো সব যোগ করে দিলাম, বসিয়ে দিলাম। এখানে কে এর মান, কিউ এর মান, কিউ সির মান এবং এক্স স্কোয়ারের মান তো আমরা বের করবো, তাহলে এটা হিসাব করলে এই মানটা আসে। তারপরে কিউ বির মান মানে এফ বি বিন্দুর জন্য আধান কত হবে, তো এখানে দূরত্ব 1 মাইনাস এক্স, এই যে 1 মাইনাস এক্স দিলাম। এখন এই যে এর আগে যেটা পেলাম এই মানটা আর এই মানটা কিন্তু সেম একই, এই যে তাহলে এফ এ সমান এফ বি, মান দুটা তো সেম, এই পাশে 10 টু দি পাওয়ার কত 12, এই পাশে 10 টু দি পাওয়ার 12, দুই জিনিসটা কাটা গেল। এখানে 4 পয়েন্ট কত আছে 5, এখানে আছে 2.25, ভাগ করলে এই পাশে 2 থাকে, দেখো 4.5 থেকে 2.25 দ্বারা ভাগ করলে কত আসে 2 আসে, এই সেই 2, দেখছো এই যে 2, এই যে লিখলাম 2। ওকে, এখন দেখো এখানে আমি আর একটু সহজ করে এটা সমাধান করে দিই। এটা যদি এরকম করি, দেখো এটাকে ওই পাশে নিয়ে গেলাম 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার আর নিচে আছে এক্স স্কোয়ার সমান কত হবে, এটা করলাম কত ভাগ করলাম 2 হলো, তাই না? তাহলে যেটা করা হয়েছে কি এক্স স্কোয়ারটাকে উপরে নেওয়া হয়েছে এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার দেওয়া হয়েছে, যে 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, সমান কত হবে, এটার মান হবে 2। 2 যদি হয় দেখো 2 হলো, এখন এটা কত হলো 2 হলো। এখন আমরা যদি এক্স বাই 1 মাইনাস এক্স রাখি, এখানে কত হবে √2 চলে আসে, এই পাশে আছে √2 চলে আসে, তাই না? এই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলাম, স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে √2 চলে আসলো। এটাকে আমরা এখন আর গুণ করব, আর গুণ করলে কত হয়, আর গুণ করলে √2 1 মাইনাস এক্স আর এই পাশে হচ্ছে এক্স আসে। এখন দেখো √2 সাথে 1 গুণ করলাম, √2 মাইনাস কত √2 এক্স আর এই পাশে থাকবে এক্স, তাই না? এরকম। এখন যদি আমরা √2 থাকলো এটাকে √2 এক্স প্লাস হচ্ছে এই এক্সটাকে এখানে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে মানটা কত আসে দেখো, মানটা আসবে আমরা যদি যোগ করে দিই এখানে √2 এর সাথে 1 যোগ করতে হবে, 1 না, এই জন্য কত হচ্ছে 2.514, এই যে এরকম 414, এরকম 414 এক্স, এটা সমান কত হবে √2, √2 মানে আছে এইটা। এখন এখানে এক্স এর মান বের করলাম, এক্স এর মান বের করলে এটা উপরে বসিয়ে এটা ভাগ করে দিতে হবে, গুণ আছে তাই ভাগ, মানটা কত আসলো 0.585 মিটার। তাহলে যেহেতু সি বিন্দু এ বি রেখার মাঝখানে নয়, এ থেকে এত দূরে অবস্থিত, যদি মাঝখান হতো তাহলে তো 0.5 মিটার আসতো, মিটার বা 50 সেন্টিমিটার আসতো। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, 8 নম্বর যেটা এইখানে বলছে যে এই ট্রান্সফরমারটির 1000 ওয়াটের বৈদ্যুতিক মোটরে ব্যবহার করার জন্য নির্বাচন করা হয়েছে। প্রথম প্রশ্ন, তড়িৎ ক্ষেত্র কাকে বলা হয়? তো তড়িৎ ক্ষেত্র হচ্ছে দেখো একটি আধানের চারপাশে যে একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে সেটির প্রভাব বিদ্যমান থাকে তাকে ওই আধানের তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড বলা হয় থাকে। পরে অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য কত? তো দুইটার মধ্যে পার্থক্য আছে দেখো, এটি একটি নিরবিচ্ছিন্ন সিগন্যাল, এটি বিচ্ছিন্ন সিগন্যাল। এটি সর্বদা পরিবর্তনশীল মান গ্রহণ করতে পারে, শুধুমাত্র 0 আর 1 গ্রহণ করতে পারে। দূরত্ব বাড়লে সংকেতের ক্ষমতা কমে যায়, আর দূরত্ব বাড়লে সংকেত সহজে বিবর্ধিত করা যায়। এই সংকেত বিশ্লেষণ এবং প্রক্রিয়া, এখান থেকে যে কোনো 2টা 3টা তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো গৌণ কয়েলের পাক সংখ্যা বের করতে হবে, বা প্যাচ সংখ্যা বা পাক সংখ্যা, ঠিক আছে, প্যাচ বা পাক। দেখো মুখ্য কয়েলের পাক সংখ্যা দেওয়া আছে N1, মুখ্য কয়েলের তড়িৎ প্রবাহ দেওয়া আছে, গৌণ কয়েলের তড়িৎ প্রবাহ দেওয়া আছে, গৌণ কয়েলের পাক সংখ্যা বের করতে হবে। তো আমরা যে সূত্র জানি I1 বাই I2 সমান N2 বাই N1, এখান থেকে N2 এর মান বের করলাম, বের করলে কত 40, অর্থাৎ গৌণ কয়েলের পাক সংখ্যা হবে 40টি। উল্লেখিত বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে ট্রান্সফরমারটির যথার্থ কিনা, তার মানে এখানের ক্ষমতা 1000 হবে কিনা এটা বের করতে বলেছে। দেখো এখানে কতটুকু ক্ষমতা হবে, ক্ষমতা P1 সমান হচ্ছে V1 ইন্টু I1। তো V1 এর মান তো দেওয়া আছে কত 440, তাই না? এই যে 440 দেওয়া আছে V1, এবং I1 এর মান কত, I1 এর মান হচ্ছে 2, এটাই তো I1, এই যে 2 অ্যাম্পিয়ার, যোগ গুণ করলে কত হচ্ছে 880 ওয়াট, ঠিক আছে, 880 ওয়াট। তো 880 ওয়াট, এটা মুখ্য এবং গৌণ কয়েলের ক্ষমতা একই থাকে, 800 ওয়াট এতই থাকবে। তো ট্রান্সফরমারটির সর্বোচ্চ ক্ষমতা হবে 880, কিন্তু তড়িৎ মোটরের ক্ষমতা কত 1000। 1000 তো বড়, অর্থাৎ এর মোটর ট্রান্সফরমারে সংযুক্ত করলে সেটি কার্যকর হবে না। ট্রান্সফরমারটি যথেষ্ট ক্ষমতা সম্পন্ন নয়, তাই মোটরটি চালানো সম্ভব হবে না। তো আলহামদুলিল্লাহ আমরা ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নগুলো এসেছিল সবগুলো সমাধান আমরা করেছি, ঠিক আছে? তারপরে যদি কারোর কোনোটা সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো
যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।